ভয়ঙ্কর হামলায় এবার কেঁপে উঠল পাকিস্তান। সাম্প্রতিক সময়ে সব থেকে বড় হামলা এটাকে বলা হচ্ছে এবং এক্ষেত্রে পাকিস্তানের সেনা ঘাঁটিকে টার্গেট করা হয়েছে এবং একদম বাংলাদেশে যেভাবে আননোন গানম্যান স্ট্রাইক করেছে, এক্ষেত্রেও তিনজন আননোন গানম্যান একত্রে পাকিস্তানের নর্থ ওয়াজিরিস্তানের যে মিলিটারি বেস ক্যাম্প আছে সেখানে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। যদিও এই ঘটনার সূত্রপাত হয়েছিল একটি সুসাইড বোম্বিং ট্রাককে কেন্দ্র করে। একটি বোম ভর্তি বিস্ফোরক বোঝাই একটি ট্রাক, বড় সাইজের একটি ট্রাক সবার আগে এই নর্থ ওয়াজিরিস্তান, যেটা কিনা খাইবার প্রভিন্সের একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেই মিলিটারি বেস ক্যাম্পে ঢুকে যায় এবং এর ফলে তীব্র বিস্ফোরক বোঝাই ওই জাহাজ ওই ট্রাক ভীষণ মাত্রায় শব্দ হয়ে ফেটে যায়। এর ফলে পাকিস্তানের সেনাবাহিনী চমকে যায়, হতভম্ব হয়ে যায়। তারপর যখন সেনাবাহিনী সদস্যরা পাল্টা বেরিয়ে দেখে, ঠিক তখনই তাদের উপর নির্বিচারে গুলি চালানো হয় এবং এরপরে পাকিস্তান সেনাবাহিনীর যে অবস্থা হয়েছে তা আপনারা সকলেই অনুমান করতে পারছেন। সরকারি তথ্য বলছে যে মৃত্যুর মুখে প্রায় 30 থেকে 40 জন পাকিস্তানের সেনাবাহিনী সদস্য ঢুকে গেছেন। অফিসিয়ালি এখনো অবধি মৃতের সংখ্যা 4, যদিও এই সংখ্যাটা 20-25-এ গেলে কিছু বলার থাকবে না। এবং এই অঞ্চলে শুধুমাত্র মিলিটারি বেস ক্যাম্পকে আক্রমণ করা হয়েছে তা নয়, এখানের একাধিক গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ইনক্লুডিং মসজিদ, মস্ক, সেগুলোকেও কিন্তু ভেঙে চুরে সমস্ত শেষ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বার্তাটা কিন্তু স্পষ্ট যে তোমাদের দেশে ঢুকে আমরা তোমাদেরকে এইভাবে লণ্ডভণ্ড, এইভাবে তছনছ করে দিতে পারি এবং গোটা বিশ্ব তোমাদের অসহায় আত্মসমর্পণের কথা আজকে জানতে পারলো এই বিস্ফোরণের ফলে। এই বিস্ফোরণ কিন্তু অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দেখুন, এই পুরো বিষয়টায় আরো একটি ইম্পর্টেন্ট তথ্য যেটা উঠে এসছে যে একটি গুলির লড়াইও চলে এবং গুলির লড়াই চলে প্রায় 1 ঘন্টা ধরে এবং মিলিটারি চেকপোস্ট খাইবার পাখতুনে এই গুলির লড়াইয়ে যে 1 ঘন্টা কোন অচেনা আততায়ীরা পার্টিসিপেট করলো এবং তাদেরকে কারা পাঠিয়েছিল সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। উপমহাদেশীয় রাজনীতিতে এই আননোন গানম্যান একটা বড়সড় ফ্যাক্টর হয়ে উঠছে। আমরা পাকিস্তানেই দেখেছি একাধিক জঙ্গি নেতাদের কিভাবে ধরে ধরে এই আননোন গানম্যান প্রতিনিয়ত খতম করছে। বাংলাদেশে আমরা দেখলাম ওসমান হাদি, বাংলাদেশের ছাত্রনেতা, উগ্র ভারত বিরোধী এক ছাত্রনেতা, যিনি কথায় কথায় ভারতকে টুকরো করতে চেয়েছিলেন, কেটে ফেলতে চেয়েছিলেন। তারই কফিন ভর্তি দেহ কালকে বাংলাদেশে ফিরল। তিনিও কিন্তু এই আননোন গানম্যানের আঘাতে কার্যত শেষ হয়ে গেলেন। আর এবার পাকিস্তানেও একদম বাংলাদেশের মতো ডিটো এই আননোন গানম্যান ফ্যাক্টর, যার ফলে পাকিস্তানের টপ ক্লাস মিলিটারি অফিসিয়ালরা আজকে কিন্তু খতম হয়ে গেলেন। এবং এই আননোন গানম্যানের পিছনে কারা আছে, কোন দেশ আছে, কোন সংগঠন আছে, সেটাই এখন সকলের মনে সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি পাকিস্তানের বর্তমান অবস্থাটা বোঝার চেষ্টা করুন। পাকিস্তান ভারতকে প্রতিনিয়ত আক্রান্ত করতে চাইছে, কিন্তু তাদের দেশের অবস্থাটা এতটাই শোচনীয় যে যখনই তারা উঠে দাঁড়াতে চাইছে ঠিক তখনই কিন্তু তারা খতম হয়ে যাচ্ছে। প্রথমত, তারা মুসলিম বিশ্বের ধারক এবং বাহক হিসাবে নিজেদেরকে এস্টাবলিশ করতে চেয়েছিলেন। এবার ডোনাল্ড ট্রাম্পের ফ্যাসাদে পড়ে তারা এতটাই জর্জরিত যে তাদের সেনাবাহিনীর সদস্যদের এখন গাজাতে গিয়ে যুদ্ধ করতে হচ্ছে ইসরায়েল বাহিনীর হয়ে। আপনারা বোঝার চেষ্টা করুন যে প্যালেস্তাইনকে কেন্দ্র করে ইসরায়েল এবং গাজার এই যুদ্ধের সূত্রপাত, যে প্যালেস্তাইনকে কেন্দ্র করে মুসলিম বিশ্ব ইসরায়েল কিংবা ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করছে, সেই মুসলিম বিশ্বের সঙ্গে ধোঁকাবাজি করে বেইজ্জত সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে আজকে গাজাতে গিয়ে পাকিস্তানের সেনাবাহিনী আমেরিকা এবং ইসরায়েলের হয়ে যুদ্ধ করছে, তা কিন্তু মেনে নিতে বাধ্য হচ্ছে নাসিম মুনির। এবং এই নিয়ে পাকিস্তান কিন্তু আন্দোলনে বারংবার কেঁপে উঠছে এবং তেহরিক-ই-লেইবাক বলে একটি সংগঠন, ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস, সেটাকে ঘেরাও করার একটি ডাক দেওয়া হয়েছিল। সেই লং মার্চ যে অভিযান করা হয়েছিল সেখানেও কিন্তু নির্বিচারে গুলি চালাতে বাধ্য হয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান নাসিম মুনির। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের যে প্রভাব, যে প্রতিপত্তি, তা সম্পূর্ণ ডোনাল্ড ট্রাম্পের কাছে বিকিয়ে গেছে। তাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেমন নেই, একই দিকে পাকিস্তান সেনাবাহিনী কোন দেশে গিয়ে এখন যুদ্ধ করবেন, কোন দেশের হয়ে যুদ্ধ করবেন,
সেই সিদ্ধান্ত এখন নিচ্ছে কিন্তু আমেরিকা, যার জন্য একমাত্র দায়ী আসিম মুনির এবং পাকিস্তান প্রধানমন্ত্রী। পাশাপাশি নিজের দেশের অবস্থানটা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে সাধারণ মানুষের কনফিডেন্স সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল প্রথমে ইমরান খানের কেসে, আর এবার এই ধরনের ধারাবাহিক আত্মঘাতী বিস্ফোরণ আননোন গানম্যানের উৎপত্তিতে। এই পাকিস্তান বাংলাদেশের একাধিক ঘটনায় বাংলাদেশকে সাপোর্ট করছে, কারণ বাংলাদেশ নাকি ভারতকে কড়া চ্যালেঞ্জ জানাচ্ছে। কোথায় চ্যালেঞ্জ জানাচ্ছে? ফেসবুকে, টুইটারে, সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় তারা চিকেন স্নেককে অলরেডি দখল করে নিয়েছে, আপনারা জানেন। শিলিগুড়ি করিডর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তারা কেটে বাদ দিয়ে দিয়েছে, এবং তাদের যে প্রিয় নেতা ওসমান হাদি, তিনি অলরেডি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন ভারতকে টুকরো করে। আলটিমেটলি এই যে স্বপ্ন দেখার যে খেলা বাংলাদেশের এতটা বেড়েছে শুধুমাত্র পাকিস্তানের ইসলামপন্থী জামাতিদের এবং আইএসআই এর সাপোর্টে, এবং আইএসআই গোপনভাবে পাকিস্তানের যে চক্রান্ত তা বাংলাদেশের গ্রাউন্ড লেভেল অবধি যে পৌঁছে দিয়েছে, তার সব থেকে বড় উদাহরণ হলো বর্তমানে বাংলাদেশের একাধিক এক্সট্রিমিস্টদের উত্থান। নিজের দেশ যখন কার্যত বিপর্যস্ত, নিজের দেশের সেনাবাহিনী যখন তাদের দেশকে প্রোটেক্ট করতে পারছে না, একদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি দিনের পর দিন বেস ক্যাম্পগুলোকে উড়িয়ে যাচ্ছে পাকিস্তানে, অন্যদিকে তেহরিকি তালিবান একের পর এক আক্রমণে কখনো গ্যাস শোধনাগার, কখনো কপার খনি, কখনো সোনার খনিকে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, বা কখনো মাইনিং প্রজেক্টকে সম্পূর্ণ ভেস্তে দিচ্ছে, ঠিক তখন এই পাকিস্তান ভারতকে শেষ করতে গিয়ে বাংলাদেশের মতো এক এক্সট্রিমিস্ট রাষ্ট্রকে সমর্থন করছে, যার ফল কি হচ্ছে? বাংলাদেশ এবং পাকিস্তান দুটোই অন্ধকারের অন্ধকূপে হারিয়ে যাচ্ছে, দুটোই পরবর্তী সিরিয়ার মতো কবরস্থানে পরিণত করার দিকে এগোচ্ছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ভারতের সঙ্গে লড়া কি এতটাই সহজ? আজ ভারতের সঙ্গে লড়ে শেষ 1 বছরে বাংলাদেশ কি পেল একটু বলতে পারবেন? পাকিস্তান তো কিছু পায়নি, পাকিস্তানের তো হাতে হ্যারিকেন ধরার হয়ে গেছে। উল্টে তারা ডোনাল্ড ট্রাম্পের কাছে অসহায় আত্মসমর্পণ করে তাদের সৈন্যদের পাঠানো হয়েছে ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে। এর চেয়ে বড় লজ্জা আর কিচ্ছু হতে পারে না, কারণ ইসরায়েল বিরোধী এই পাকিস্তান, যারা মুসলমানদের রক্ষাকর্তা বিধাতা হয়ে আন্তর্জাতিক স্তরে ইসলামিক ন্যাটোর মাথায় বসতে চেয়েছিল, তারাই এখন ইসলামিক দেশ প্যালেস্তাইনের বিপক্ষে যুদ্ধ করতে চাইছে ইসরায়েল এবং আমেরিকার হয়ে। ফলে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের অবস্থানটা ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে আপনারা সকলেই হয়তো বুঝতে পারছেন। আর ঠিক তখনই ফের চলে এসে আননোন গানম্যান, বাংলাদেশের পর পাকিস্তান, ঢিক 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 ঢিক, একাধিক গুলি, 4 জন অফিসিয়ালি ডেড, একাধিক মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ফের নর্থ ওয়াজিরিস্তানে উড়ে শেষ হয়ে গেল। করবেনটা কি? করার মতো কিছু থাকলোই না আসিম মুনিরের হাতে। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।